হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর ফিজিক্সের নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে প্রথম ক্লাসে নিউটনের প্রথম গতিসূত্র সম্পর্কে আমরা আলোচনা করেছি, তোমরা জেনেছো। আজকে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করব। দেখো, নিউটনের প্রথম গতিসূত্রে আমরা দেখেছি কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ না করা হয় তাহলে তার কি অবস্থা হয়। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখেছি বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে। এ বিষয়ে আমরা জেনেছি। কিন্তু দ্বিতীয় গতিসূত্রে আমরা যেটা জানব যে বস্তুর ওপর বল প্রয়োগ করলে কি হয়। প্রথম গতিসূত্রে আমরা জানলাম বস্তুর ওপর বল প্রয়োগ না হলে কি হয়, আর দ্বিতীয় গতিসূত্রে আমরা জানব বস্তুর ওপর বল প্রয়োগ হলে কি হয়। তো আমি প্রথমে দ্বিতীয় গতিসূত্রের যে স্টেটমেন্ট, যে বক্তব্য, সেই বক্তব্যটাকে আমি তুলে ধরছি, তারপরে তার অ্যানালিসিস আমরা করব। প্রথমত বলি যে দ্বিতীয় গতিসূত্রের বক্তব্যটা হচ্ছে এরকম যে যদি বস্তুর ওপর বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর একটি বিশেষ ধর্মের পরিবর্তন ঘটে। সেই ধর্মটা হচ্ছে তার ভরবেগ। অর্থাৎ আমরা গুছিয়ে বললে যেটা হয় যে বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের হচ্ছে সমানুপাতিক হয়, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হয়ে থাকে। আমি আবার বলছি যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুর এই বল বস্তুর যে ভরবেগের পরিবর্তন হয় তার পরিবর্তনের হারের সমানুপাতিক। পরিবর্তনের হার মানে সময়ের সাপেক্ষে সমানুপাতিক, আর বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হয়ে থাকে। তো এই সূত্র পড়তে গিয়ে আমাদের যে নতুন বিষয়টা এখানে এসে চলে আসছে তা হলো ভরবেগ। ভরবেগ মানে কনসেপ্ট অফ মোমেন্টাম। অ্যাকচুয়ালি আরো স্পেসিফিক্যালি বললে এখানে আমাদের বলতে হবে লিনিয়ার মোমেন্টাম, কারণ এখানে আমরা লিনিয়ার মোশনের কথাই বলেছি। তাই লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ, এই রৈখিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগ বিষয়টা আমরা একটুখানি জেনে নেব। না ভরবেগ কি? না ভরবেগ হচ্ছে বস্তুর একটি গতীয় ধর্ম। অর্থাৎ কোনো বস্তু যখন গতিশীল হয় তার ভর এবং বেগ মিলিয়ে একটা নতুন গতীয় ধর্মের সৃষ্টি হয়, a new property of motion which is called momentum or linear momentum. তো ভরবেগ সাধারণত মানে ভরবেগ মাপা হয় ভর ও বেগের গুণফল দিয়ে। অর্থাৎ ভরবেগ আমরা যদি লিখি ভরবেগ, ইংরেজিতে লেখা হয় মোমেন্টাম, একে আমরা পি দিয়ে প্রকাশ করি। অ্যাকচুয়ালি ভরবেগ মানে এখানে কিন্তু লিনিয়ার মোমেন্টামের কথা, রৈখিক ভরবেগের কথাই বলা হয়েছে, পি। তো পি ইজ ইকুয়ালস টু এমভি, যেখানে
এম হলো বস্তুর ভর, আর ভি হলো বস্তুর বেগ বা গতিবেগ। এই দুটোর গুণফল দিয়ে ভরবেগ প্রকাশিত হয়। বিষয়টা একটুখানি আমরা জেনে নিই। দেখো, ধরো একটা গতিশীল বস্তু যদি ধরো তোমরা যখন ক্রিকেট খেলো, একজন ব্যাটসম্যানের ব্যাট থেকে যখন বলটা প্রচন্ড গতিতে বেরিয়ে আসে, তখন একজন ফিল্ডার মাঠে দাঁড়িয়ে সেই বলটাকে ধরে নেয়। তো এই যে ধরে নিল, এখন এই ধরে নেওয়া ব্যাপারটা আমি একটুখানি বলি, যে যদি মনে করো গতিবেগ প্রচন্ড বেশি হতো, আরো বেশি হতো, দেখা যাচ্ছে হয়তো সেই বলটাকে ধরতে পারছে না সেই প্লেয়ার, কিংবা দেখা যাচ্ছে যে গতিবেগ যা ছিল তাই আছে, তার ভর অনেক বেশি, যার ছোট্ট বল তাকে ধরে নিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ওইটা যদি 20 কেজি ওজন হতো বলটার, আর ওই স্পিডে আসতো, তাহলে কিন্তু ওই বলটাকে ধরতে পারতো না ওই প্লেয়ার। তার মানে কোনো একটা গতিশীল বস্তুকে আমরা যদি থামাতে চাই, তাহলে তার একটি বিশেষ ধর্মের আসলে আমরা পরিবর্তন ঘটাতে চাই। অ্যাপারেন্টলি মনে হচ্ছে থামানো মানে শুধু গতিবেগ থামানোর প্রশ্ন, কিন্তু গতিবেগের সঙ্গে ভরও একটা বিষয়। যেমন ধরো একটি রোগা পাতলা ছেলে, সে ছুটে আসছে তোমার দিকে কোন একটা নির্দিষ্ট বেগে, তুমি তাকে আটকে ধরে নিলে হাত দিয়ে, কিন্তু ওই বেগেই যদি খুব মোটা একটা ছেলে ওই বেগেই যদি ছুটে আসে তোমার দিকে, তুমি কিন্তু অত সহজে তাকে ধরতে পারবে না, সে কিন্তু ছিটকে যাবে তোমার থেকে। তাহলে গতিবেগটাই যে শুধু একমাত্র ফ্যাক্টর একটা বস্তুকে থামানোর ক্ষেত্রে, তা কিন্তু নয়, তার ভরও কিন্তু একটা বিষয়। তাহলে ভর আর বেগ এই দুটো মিলিয়ে তাদের আমরা মানে কোনো গতির পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে এই দুটো বিষয় একসঙ্গে কাজ করে। তো এইটাকেই আমরা বলি ভরবেগ। অ্যাকচুয়ালি এই ভরবেগকে আমরা ভর এবং বেগের গুণফল দিয়ে প্রকাশ করি। দেখো লক্ষ্য করে, এখানে পি ইজিক্যালস টু এম ভি। এম মানে ভর একটা স্কেলার রাশি, আর ভি মানে বেগ একটা ভেক্টর রাশি। তাহলে স্কেলারের সঙ্গে ভেক্টর গুণ করা হয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই এটা একটা ভেক্টর রাশি হবে। তাই এম ভির গুণফলটা হচ্ছে পি। পি ইজ আ ভেক্টর হুইচ ইজ ডিরেক্টেড অ্যালং দ্য ভি। অর্থাৎ এখানে এর কোনো দিক নেই, তাহলে ভি এর যা দিক সেটাই পি এর দিক, অর্থাৎ ভি এর অভিমুখেই পি কাজ করে, পি এর অভিমুখ হয় ভি এর অভিমুখে। স্বাভাবিকভাবেই এই যে মোমেন্টাম, এই মোমেন্টামের একক কি হবে দেখো, ইউনিট। ইউনিট কি হতে পারে, ধরো সিজিএস মেথড। সিজিএস এ এম মানে গ্রাম ভর ইন্টু ভি মানে সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ইউনিট অফ মোমেন্টাম, মোমেন্টামের একক। আবার যদি এসআই মেথডে ধরো, তাহলে এটা হবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এর ডাইমেনশন কি হবে না, ডাইমেনশন হবে ডাইমেনশন পি। কত হবে, এম আর ভি এর এম এর মাত্রা এম, আর ভি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। তার মানে ডাইমেনশন অফ পি হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -1। তাহলে এই হচ্ছে ভরবেগ। ভরবেগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোনো বস্তুর মোশন সম্পর্কে যখন আমরা আলোচনা করব, তখন ভরবেগ কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দেখো, কোনো বস্তুকে থামাতে গেলে বা তার উপর বল প্রয়োগ করলেই তার ভরবেগের পরিবর্তন হয়। কারণ নিউটন তার দ্বিতীয় সূত্রে বলছেন যে যদি বল প্রয়োগ করা হয় বস্তুর ওপর, তাহলে
প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তার মানে এর মধ্যেই তো লুকিয়ে আছে যে বল প্রয়োগ করলে ভরবেগের পরিবর্তন হয়, আর এই ভরবেগের পরিবর্তনের যে হার সময়ের সাপেক্ষে, এটা কি আমরা বলছি প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ বল যত বাড়াবে ভরবেগের পরিবর্তনের হারও তত বাড়বে। ভরবেগের পরিবর্তনের হার মানে প্রতি একক সময়ে যে ভরবেগের পরিবর্তন হচ্ছে সেটা। তো তাহলে লিনিয়ার মোমেন্টাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই গতির আলোচনার ক্ষেত্রে। এবারে আমরা আসব নিউটনের দ্বিতীয় গতিসূত্রে সরাসরি। নিউটনের দ্বিতীয় গতিসূত্রে তাহলে প্রথম অংশে বলা হচ্ছে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়ে থাকে। তাহলে আমি যদি এমন একটা বস্তুর কথা ভাবি, আমি একটু লিখি, ধরো এম ভরের বস্তু, ভি বেগে যাচ্ছিল। এম ভরের বস্তু ভি বেগে যাচ্ছিল। এর ওপর এফ বল প্রযুক্ত হলো। ফলে তার ভরবেগের ফলে টি সময়ে তার, বা এমন লিখতে পারি, ফলে ডিটি সময়ে তার বেগ হলো, ডিটি মানে ক্ষুদ্র সময় বা এরম ভাবে লেখো ডেলটি সময়, মানে এই বলটার ক্ষুদ্র সময় কাজ করেছে ডেলটি সময়ে, ডেলটি টেন্স টু 0, খুব ছোট সময়ে তার বেগ হলো। তাহলে বেগও সামান্য বাড়বে, কারণ ভর তো বাড়বে না, কারণ আমরা ভর মানে বেগ বল প্রয়োগ করেন, ভরের তো কোনো পরিবর্তন হয় না। আমরা প্রথমেই বলেছিলাম যে নিউটনিয়ান মেকানিক্সের আলোচ্য বিষয়ের প্রথম শর্ত হচ্ছে যে ভর কিন্তু অপরিবর্তনীয়। তো সুতরাং বল প্রয়োগ করলেও ভরের কোনো পরিবর্তন হবে না। তাহলে স্বাভাবিকভাবে আমি যখন বল প্রয়োগ করব তাহলে কি পরিবর্তন হবে? ভরবেগের পরিবর্তন হবে, এটা বিজ্ঞানী নিউটন বলছেন। তাহলে কিভাবে পরিবর্তন হবে? ভরের যদি পরিবর্তন না হয় তাহলে নিশ্চিত বেগের পরিবর্তন হবে, তবেই ভরবেগের পরিবর্তন হবে। তো সেক্ষেত্রে বেগ হলো ভি প্লাস ডেল ভি। তাহলে ভি বেগে যাচ্ছিল, এফ বল কাজ করলো, ডেলটি সময়ে তার বেগ হলো ভি প্লাস ডেল ভি। তাহলে ডেলটি সময়ে বেগের পরিবর্তন কত হলো? বেগের পরিবর্তন হলো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, হলো কত? ভি প্লাস ডেল ভি, ছিল কত? মাইনাস ভি, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু ডেল ভি। তাহলে ডেল ভির পরিবর্তন হলো। এবার যদি ভরবেগের রেসপেক্টে ধরি, তাহলে ধরি বস্তুর প্রাথমিক ভরবেগ কত? প্রাথমিক ভরবেগ সমান এমভি, কারণ এম ভরের বস্তু ভি বেগে যাচ্ছিল, তাহলে প্রাথমিক ভরবেগ এমভি। বস্তুর অন্তিম ভরবেগ কত? এম ইন্টু ভি প্লাস ডেল ভি, কারণ এমটা তো পরিবর্তন হয়নি, ভি প্লাস ডেল ভি হয়েছে। তাহলে অতএব বস্তুর ভরবেগের পরিবর্তন কত হলো? এম ইন্টু ভি প্লাস ডেল ভি মাইনাস এম ভি, দ্যাট ইজ ইকুয়াল টু এম ডেল ভি। তাহলে এটা হলো ভরবেগের পরিবর্তন কতক্ষণে?
এই যে ডেলটি সময়, তাহলে ডেলটি সময়ে ভরবেগের পরিবর্তন হয়, এম ডেল ভি। তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তন, কেন একক সময় বার করলাম না, ভরবেগের পরিবর্তনের হার মানে কি একক সময় ভরবেগের পরিবর্তন। তাহলে ঐকিক নিয়মে একক সময় ভরবেগের পরিবর্তন কত, এম ডেল ভি বাই ডেল টি। তাহলে একক সময় ভরবেগের পরিবর্তন এটা, তার মানে এটাই ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে। তাহলে আমরা যেটা দেখলাম যে এম ভরের বস্তু ভি বেগে যাচ্ছিল, তার উপর একটা এফ বল প্রযুক্ত হলো, ফলে ডেলটি সময়ে তার বেগ হলো ভি প্লাস ডেল ভি। এখানে এফ বলটা কিন্তু স্থির বল, পরিবর্তনশীল বল নয়। এবার ডেলটি সময় বেগের পরিবর্তন তাহলে এটা হলো, আর ভরবেগের পরিবর্তন হলো এইটা মাইনাস এইটা, দ্যাট ইজ ইকুয়াল টু এম ডেল ভি। তাহলে ডেলটি সময় ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ডেল ভি, তাহলে একক সময় ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ডেল ভি বাই ডেলটি, তাই তো? বেশ, এবারে দেখো, তাহলে আমি ওপরের অংশটা একটু মুছে দিচ্ছি। এবার বলা হচ্ছে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত? ভরবেগের পরিবর্তনের হার সমান হচ্ছে এম ডেল ভি বাই ডেল টি। এবার আমি একটুখানি ক্যালকুলাসের কথা বলবো। যদি ডেলটি টেন্স টু জিরো হয়, জিরো নয় কিন্তু টেন্স টু জিরো, তাহলে আমরা অবকল মানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি, যদি ডেলটি টেন্স টু জিরো হয় তাহলে লিমিট ডেলটি টেন্স টু জিরো এম ডেল ভি বাই ডেল টি সমান আমরা লিখতে পারি এম ডিভি বাই ডিটি। এটা আমাদের ক্যালকুলাসে কিন্তু আমরা ক্লাস করেছি যে এম ডেল ভি বাই ডেল টি, যদি ডেলটি সময়টা খুব কম হয় তাহলে এম ডিভি বাই ডিটি। ডিভি বাই ডিটি মানে কি, রেট অফ চেঞ্জ অফ ভি উইথ রেসপেক্ট টু টি, মানে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার মানে কি, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার মানে ত্বরণ। তার মানে এম ডেল ভি ডেল টি মানে কি লিখতে পারি আমরা, যদি ত্বরণ এ হয় তাহলে এম এ, তার মানে এইটা হলো ভরবেগের পরিবর্তনের হার এম এ। তাহলে এবার নিউটনের গতিসূত্রে কি বলা হচ্ছে, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখানে প্রযুক্ত বল হচ্ছে এফ, তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু এম এ, এফ ইজ প্রপোর্শনাল টু এম এ, और F ইজ ইকুয়ালস টু কে এম এ। কেটা হচ্ছে ভেদ ধ্রুবক, কে হলো ধ্রুবক। এখানে এই ধ্রুবকটার মান কোন পদ্ধতিতে আমি এই এম এ বা এফ গুলো নিচ্ছি তার উপর নির্ভর করে। আমি যে কোনো পদ্ধতি নিই না কেন, এমন ভাবে এখানে চুজ করা হয় মানে ইউনিট গুলো যাতে কে সমান 1 হয়। বা আমরা এভাবেও বলতে পারি, একক বলের সংজ্ঞায় আমরা কিন্তু কে 1 লিখতে পারি। একক বল কাকে বলে, একক বল হলো সেই বল যে বল একক ভর সম্পন্ন বস্তুতে একক ত্বরণ সৃষ্টি করতে পারে। তার মানে ইফ m is equals to 1, a is equals to 1, then f is equals to 1। তার মানে একক ভর বিশিষ্ট বস্তুতে একক ত্বরণ সৃষ্টি করতে পারে যে বল, তাকে বলা হয় একক বল। তাহলে সে অনুযায়ী এটা 1, k into 1 into 1, that is k is equals to 1। তাই আমরা লিখতে পারি m f is equals to m a।
এটাই হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। এফ ইজিক্যালস টু এম এ, এটা হলো দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। অর্থাৎ প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু বস্তুতে উৎপন্ন ত্বরণ, এইটা হচ্ছে দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। এখন এই বিষয়টাকে আমরা ক্যালকুলাসের সাহায্যে আরো সহজ করে এটাকে বলতে পারি। কিরকম দেখো, আমি একটু মুছে দিচ্ছি। যেমন ধরো আমরা যদি বলি, আমরা জানি পি সমান এমভি, পি সমান এমভি, তাহলে আমি যদি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে যদি করি তাহলে কি হবে, ডিপি ডিটি, সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ডিপি ডিটি সমান এম ডিভি ডিটি, এটা ফর্মুলা কিন্তু, প্লাস ভি ডিএম ডিটি। এম ডি এটা হচ্ছে ইউভির ফর্মুলা, এরকম আমার নিশ্চিত মনে আছে, ওয়াই ইজিক্যালস টু ইউভি ডিওয়াই ডিএক্স, মানে ইউআর ভি এর, ইউআর ভি হচ্ছে এক্স এর অপেক্ষক, তাহলে ডিওয়াই ডিএক্স কি হয়েছিল, ভি ডিইউ ডিএক্স প্লাস ইউ ডিভি ডিএক্স। এই ভিডিওটা দরকার হলে দেখতে হবে তোমাদের। তো এটা হলো, তাহলে এখানে ডিপি ডিটি সমান এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি। এবার নিউটনের সূত্রে বলা হচ্ছে, নিউটনিয়ান মেকানিক্সের প্রথম মানে এটা আমরা বলতে পারি যে এম এর কোনো পরিবর্তন হবে না। তাই এম এর যদি কোনো পরিবর্তন না হয়, ইফ এম ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট দেন ডিএম ইজ ইকুয়ালস টু জিরো, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে ডিপিডিটি সমান কত, ডিপিডিটি সমান এম ডিভিডিটি, আবার ডিভিডিটি মানে কত, এম এ। এবারে আমরা সূত্র অনুযায়ী কি জানি, এফ ইজ প্রপোর্শনাল টু এম এ, এই যে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এই যে ডিপিডিটি মানে কি, রেট অফ চেঞ্জ অফ পি উইথ রেসপেক্ট টু টি, পি মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু এম এ। তাহলে ঠিক আগের মতো এফ ইজ ইকুয়ালস টু এম এ আমরা প্রমাণ করতে পারি, একে এই কে কে ওয়ান করে দিই। তাহলে আমরা এভাবেও কিন্তু এই সূত্রটাকে প্রমাণ করতে পারি, এফ ইজ ইকুয়ালস টু এম এ। তাহলে এটা হলো দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ, যখন কিনা আমরা ধরে নেব যে বস্তুর ভরের কোনো পরিবর্তন হচ্ছে না। যদিও আমরা পরবর্তীকালে এমন অনেক সিস্টেম আমরা এখানে দেখব যেখানে ভরের পরিবর্তন হচ্ছে, এবং সেক্ষেত্রে কিভাবে আমরা এই বিষয়গুলো আসছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কিভাবে তার পরিবর্তিত রূপ নিচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এইটা হচ্ছে, এবারে আমরা কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই যেখানে লিনিয়ার মোমেন্টাম এবং হচ্ছে এই দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ নিয়ে। আচ্ছা, মুছে দিলাম। এবার হচ্ছে গ্রাফিক্যাল representation of linear momentum। দেখো আমরা জানি P is equals to mv। এখন ফার্স্ট কেস এরকম হতে পারে, if m is equals to constant, m is equals to constant, then p is equals to constant into v। তার মানে কনস্ট্যান্টটাকে আমি যদি কে ধরি তাহলে p is equals to kv। এইটার যদি আমরা গ্রাফ করি, এদিকে v আর এদিকে p, তাহলে এটা y অক্ষ, তাহলে y, সরি v না p, এটা y আর এটা কনস্ট্যান্ট ইনটু এটা x, তার মানে y is equals to kx বা y is equals to mx। এটা কি হবে, সরলরেখার সমীকরণ, কারণ দুটোরই হচ্ছে পাওয়ার 1 এবং y is equals to mx, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা। জাস্ট এইটা হবে এই গ্রাফটা, p ভার্সেস v।
দ্বিতীয় কেস যেটা হতে পারে, 2 নম্বর কেস, সেটা হচ্ছে ইফ ভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে তখন গ্রাফ কিরম হবে? এম ভার্সেস পি। কি হবে? এখানে ভিটা কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্ট ইন্টু এম, এম এর পরিবর্তন হচ্ছে। ধরো কোনো একটা বস্তুর ভর ক্রমশ বাড়াচ্ছি, তাহলে ভরবেগ কি হবে? যদি ভিটা কনস্ট্যান্ট থাকে তাহলে ভরবেগ বাড়বে, তার মানে এরও গ্রাফিক্যাল নেচার হবে এরকমই। অর্থাৎ ভি যদি ধ্রুবক থাকে তার মানে এখানে কি এম কনস্ট্যান্ট, আর এখানে কি ভি কনস্ট্যান্ট। তার মানে এম যদি ধ্রুবক থাকে ভি বাড়ালে পি বাড়বে, আবার বেগ যদি ধ্রুবক থাকে এম যত বাড়াবে তত পি বাড়বে। এটা হলো দ্বিতীয় কেস। আর তৃতীয় কেস হচ্ছে ইফ পি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পি যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে? মানে তুমি ভর বাড়াও, মানে এবার পি কনস্ট্যান্ট মানে কি? তাতে কার গ্রাফ আঁকবে? এম আর ভি। এম আর ভি এর গুণফল সর্বদা ধ্রুবক, মানে পিটা কনস্ট্যান্ট, চেঞ্জ হচ্ছে না। তার মানে এম বাড়ালে গুণফল যদি ধ্রুবক হতো, এম বাড়ালে ভি কমাতে হবে, আর এম কমালে ভি বাড়াতে হবে। এরা এই গ্রাফটা দেখবে তোমরা ক্লাস 10-এ পড়েছো, পিভি সমান কনস্ট্যান্ট। সেটা কিরকম গ্রাফ হয়েছিল? রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা, অর্থাৎ সমপরাবৃত্ত। তার মানে এখানেও ইফ পি কনস্ট্যান্ট, তাহলে তখন এম ভার্সেস ভি যে গ্রাফ হবে সেই গ্রাফটা হবে জাস্ট এরকম, এদিকে ভি এদিকে এম, আর এটা হচ্ছে পি কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে এই তিনটে গ্রাফ, এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম সংক্রান্ত বিভিন্ন গ্রাফ। ঠিক আছে, এটা গেল। এবারে আমরা আসছি একইভাবে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ফোর্স, আমি মুছে দিচ্ছি। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল অফ মোশন কি হবে? তাহলে এফ ইজ ইকুয়ালস টু এম এ। তাহলে এখানেও তিনটে কেস হতে পারে আগের মতোই, ওখানে যেমন পি সমান এম ভি ছিল, এখানে এফ ইজ ইকুয়ালস টু এম এ। তার মানে 1 নম্বর কেস হতে পারে কেস 1 when m কনস্ট্যান্ট। তাহলে এখানে গ্রাফ কি হবে? এ ভার্সেস এফ। তাহলে y ইজ ইকুয়ালস টু এম এ। তার মানে কি হবে? এটা এখানে m কনস্ট্যান্ট, তার মানে নির্দিষ্ট ভরের যদি বস্তু নেওয়া হয়, ত্বরণ যখন শূন্য তখন কোনো বল প্রযুক্ত না, যত ত্বরণ বাড়ে তত বল বাড়ে। আবার উল্টো দিক থেকে ওটা সত্যি, এদিকে যদি এফ করতাম এদিকে যদি এ করতাম একইভাবে হতো, অর্থাৎ বল যত বাড়বে, এখানে বল যত বাড়বে ত্বরণ তত বাড়বে, কারণ এমটা কনস্ট্যান্ট। এটা হলো প্রথম। দ্বিতীয় কেস, কেস 2। কেস 2-তে হচ্ছে যদি এ কনস্ট্যান্ট হয়, অর্থাৎ অ্যাক্সেলারেশনটা ধ্রুবক, আমি বল বাড়াবো তাহলে অ্যাক্সেলারেশন ধ্রুবক হতে হবে। তাহলে অ্যাক্সেলারেশন ধ্রুবক করতে হলে কি হবে? দুটোর গুণফল এইটা। তার মানে যত আমি এফ বাড়াবো তত এম কে বাড়াতে হবে যদি এটা ধ্রুবক থাকে। তার মানে সেই একই গ্রাফ, অর্থাৎ কিনা এদিকে যদি হচ্ছে যে এম আর এদিকে যদি এফ হয়, তার মানে এম যত বাড়বে এফ তত বাড়বে। তার মানে একই ত্বরণ সৃষ্টি করার জন্য যত এম বস্তুর ভর যত বাড়বে তত প্রযুক্ত বলের পরিমাণটাও বাড়াতে হবে। আর যদি এফ কনস্ট্যান্ট থাকে, 3 নম্বর কেস, এফ কনস্ট্যান্ট, কেস 3। কেস 3 হচ্ছে এফ কনস্ট্যান্ট। এফ কনস্ট্যান্ট মানে নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করব, তাতে ভর আর ত্বরণের কি পরিবর্তন, অর্থাৎ ভর বাড়লে ত্বরণ কমবে, ত্বরণ বাড়লে ভর কমবে। তার মানে সেই একই রকম দুটোর গুণফল, এদিকে হচ্ছে এম, এদিকে হচ্ছে এ, সেই আগের মতোই এটাও রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা। গ্রাফ এরকম তৈরি হবে। অর্থাৎ এখানে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং প্রথম গতিসূত্রের গ্রাফ আমরা দেখলাম। এইবারে আমরা 2-একটা এক্সাম্পল এখানে দেব, যেখানে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের কিরকম ভাব পরিবর্তন হচ্ছে, আমাদের বাস্তব কিছু উদাহরণ আমরা দিতে পারি। আচ্ছা, এটা মুছে দিই।
প্রথমে বলি, আমি একটা এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে ধরো প্রথম এক্সাম্পল হচ্ছে উঁচু জায়গা থেকে শক্ত মাটিতে লাফ দিলে পায়ে লাগে, কিন্তু বালিতে লাফ দিলে লাগে না। এটা তো তোমরা সবাই জানো, এটা বাস্তব অভিজ্ঞতা যে আমরা ধরো একটা উঁচু জায়গা থেকে নিচে লাফ দিলাম, যদি শক্ত মেঝে হয় বা মাটি হয় পায়েতে প্রচুর লাগে, কিন্তু যদি বালির ওপর লাফ দিই তাহলে কিন্তু লাগে না। এর কারণটা কি? এর কারণ কিন্তু নিহিত রয়েছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে। কিরকম না, প্রথমত বলি যে তুমি যখন মাটিতে লাফ দিচ্ছ, আমি যদিও নিউটনের তৃতীয় গতিসূত্র এখন আলোচনা করিনি, কিন্তু তোমরা তো জানো, ক্লাস 9-এ পড়েছো, যে তুমি যখন একটা বস্তুতে বল প্রয়োগ করো তখন সেও কিন্তু সমান একটা বিপরীত প্রতিক্রিয়া তোমাকে দেয়। তাহলে মাটিতে তুমি যখন লাফ দাও, মাটিতে তুমি যে বলটা প্রয়োগ করো মাটিও কিন্তু তোমাকে সেই বলটাই প্রয়োগ করে, সমান আর বিপরীত সেই বলটাই তোমাকে আঘাত করে, অর্থাৎ সেই জন্য তোমার পায়ে লাগে। এবার তুমি যে বলটা প্রয়োগ করছো সেই বলটা কিসের ওপর নির্ভর করে? দেখো লক্ষ্য করে, সেই বলটা নির্ভর করে আমরা দেখেছি যে F = dp/dt, এটাই তো সূত্র। কারণ dp/dt মানে কতবার করলাম আমরা? dp/dt মানে ma বার করেছি, তার মানে F = ma মানেই F = dp/dt। তার মানে dp মানে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, আর t মানে সময়ের পরিবর্তন। তাহলে সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হার এটা f। তার মানে মাটিতে তুমি যখন পড়ছো dp/dt যত বেশি হবে f তত বেশি হবে, আর f যত বেশি হবে মানে f মানে তুমি যে বলটা মাটিতে প্রয়োগ করছো, তাহলে মাটিও তোমাকে ঠিক ততটা বলই কিন্তু তোমাকে প্রয়োগ করবে, ফলে তোমার লাগবে বেশি বল। তুমি যদি মাটিতে প্রয়োগ করো মাটিও তোমাকে বেশি বল প্রয়োগ করবে। তাহলে এটা কি করে হচ্ছে দেখো, তুমি যখন সরাসরি শক্ত মাটিতে পড়ছো তাহলে কি হচ্ছে, ধরো তুমি v বেগে মাটিতে পড়ছো, পড়ার সঙ্গে সঙ্গে তোমার বেগ শূন্য হয়ে গেল, তার মানে বেগ পরিবর্তনটা ঠিকই আছে v থেকে 0, কিন্তু সঙ্গে সঙ্গে শূন্য হলো, মানে টাইমটা অত্যন্ত কম। তার মানে ডিপিটা একই কিন্তু ডিটিটা অত্যন্ত কম। মানে অ্যাকচুয়ালি ডিপিডিটির মধ্যে তো এরকম আছে m dvdt, m dvdt, dpd p মানে কি? p মানে তো mv। তাই m যদি পরিবর্তন না হয় তাহলে dpdt সমান m, সুতরাং v এর পরিবর্তন হবে। তাহলে v এর পরিবর্তনটা যত তাড়াতাড়ি হবে, অর্থাৎ v এর পরিবর্তনটা ঠিক আছে, ডিটিটা যত কম হবে তত dvdt বেশি হবে, তার মানে fটাও তত বেশি হবে। তাহলে শক্ত মাটিতে তুমি যখন পড়ছো তখন টাইমটা খুব কম, মানে দ্রুত তোমার বেগটা শূন্য হয়ে যাচ্ছে v থেকে, ফলে টিটা কম, এই ডিটিটা কম, ফলে এই রাশিটা বেড়ে যাচ্ছে, এই গুণফলটা বেড়ে যাচ্ছে, ফলে এটা বেড়ে যাচ্ছে। তাহলে বেশি বল তুমি মাটিতে প্রয়োগ করছো, মাটিও তোমাকে বেশি বল প্রয়োগ করছে। এবার বালিতে পড়লে কি হচ্ছে, বালির একটা মানে বালিতে হচ্ছে যে তোমার কি বলবো, মানে সফট, ফলে এখানে কিন্তু তুমি যখন পড়ছো তোমার গতিবেগটা আস্তে আস্তে শূন্য হচ্ছে। ওখানে যেমন ধপ করে মাটিতে পড়ে একদম আর যাওয়ার যে রাস্তা নেই শূন্য, কিন্তু এখানে আস্তে আস্তে শূন্য, বালির ভেতর তুমি ঢুকে যাচ্ছ আর তোমার বেগটা আস্তে আস্তে শূন্য হচ্ছে, অর্থাৎ বেগের পরিবর্তন একই হচ্ছে কিন্তু টাইমটা বেশি লেগে যাচ্ছে, ডিটিটা বেশি। তার মানে ডিভি বাই বেশি দিয়ে ভাগ করছো, তার মানে এই গোটা সংখ্যাটা কমে যাচ্ছে, তার মানে এম দিয়ে গুণফলটাও কমে যাচ্ছে, তার মানে এটা কমে যাচ্ছে, অর্থাৎ তুমি মাটিতে কম বল প্রয়োগ করছো আর মাটিও তোমাকে কম বল প্রয়োগ করছে, ফলে তোমার কিন্তু পায়ে
কম লাগছে। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কিন্তু দেখো এর উত্তরটা রয়েছে। এরপরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে দেখবে তোমাদের গাড়িতে বা বাইকে দেখবে গাড়ি এই স্প্রিং লাগানো থাকে এর সঙ্গে। ওই স্প্রিংগুলো যদি না লাগানো থাকে সেই গাড়িটা একবার চেপে দেখো, প্রচন্ড লাগবে পেছনে। কেন না, যখন গাড়িটা গতিশীল হয় তখন গাড়িটা যে এই যে ধরো কোনো একটা খালের মধ্যে পড়লো, ভার্টিক্যালি যখন মুভ করবে তখন ওই মুভ করে সঙ্গে সঙ্গে বেগটা শূন্য হয়ে যাবে, ফলে ডিভিডিটিটা বেড়ে যাবে, অর্থাৎ ভরবেগের পরিবর্তনটা বেড়ে যাবে, ফলে বলটা বেড়ে যাবে, সেই বলটা তোমার পেছনে গিয়ে ধাক্কা দেবে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে তোমার স্প্রিং লাগানো থাকছে, তাহলে স্প্রিং কি করছে, একে বলে শক অ্যাবজার্ভার। স্প্রিংটা আস্তে আস্তে তোমার বেগটাকে কমাচ্ছে, বেগটা জিরো করছে কিন্তু আস্তে আস্তে, তার মানে টাইমটা বেড়ে যাচ্ছে। আর টাইমটা বেড়ে গেলেই ঠিক আগের মতো টাইমটা বেড়ে যাচ্ছে, মানে এইটা কমে যাচ্ছে, কারণ টাইমটা তলায় আছে, মানে হরে আছে, ফলে এই টাইমটা বেড়ে যাচ্ছে, ফলে এই গোটা জিনিসটা কমে যাচ্ছে, ফলে এটা কমে যাচ্ছে, ফলে তোমার লাগছে কম। যেরকম দেখবে তোমার ক্রিকেটাররা যখন ধরে, মানে ক্যাচ ধরে, দেখবে বলটাকে ধরার পর হাতটাকে পেছন দিকে টেনে নেয়। কেন? যদি সামনে থাকে তাহলে সেক্ষেত্রে বলটা ওই যে সেই হার্ড সারফেসে পড়ার মতো সঙ্গে সঙ্গে জিরো হতে চাইবে বেগটা, ফলে হাতে কিন্তু প্রচন্ড লাগবে, মানে বল প্রয়োগ করবে বেশি। কিন্তু যখন তুমি এইদিকে টেনে নিচ্ছ তখন বলটা আস্তে আস্তে জিরো হচ্ছে, ফলে টাইমটা কম লাগছে, ফলে প্রযুক্ত বলটা কম হচ্ছে, ফলে তোমার হাতে লাগছে কম। এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো, যেরকম দেখবে আরো একটা বিষয় আছে যে দেখবে যখন কাঁচের জিনিসপত্র নিয়ে যাওয়া হয় বাক্স করে এক জায়গা থেকে আরেক জায়গায়, দেখবে সফট কাগজ দিয়ে মুড়িয়ে 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 পিচবোর্ডের ভেতর বা কাগজের সফটওয়্যার মধ্যে রাখা হয়। কেন? যদি সরাসরি রাখা হয় তাহলে যখন ধাক্কা লাগবে, এই যে ধাক্কা লাগছে, তখন দ্রুত মানে ওখানে বেগের পরিবর্তনটা ঘটবে এবং ভরবেগের ফলে একটা তীব্র বলের সৃষ্টি হবে এবং তার ফলে এর মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি হবে কাঁচের মধ্যে, আর কাঁচে ভাইব্রেশন হলে কাঁচ কিন্তু ক্র্যাক করে যায়। ঠিক একইভাবে দেখবে তোমরা কাঁচের জানালায় যদি ঢিল ছোড়ো, কাঁচের জানালা ভেঙে যাবে, কিন্তু কাঁচের জানালায় যদি গুলি ছোড়ো তাহলে দেখবে ফুটো হয়ে বেরিয়ে, কাঁচের জানালা ভাঙেনি কিন্তু ফুটো হয়ে বেরিয়ে চলে গেছে। তো এই রকম বিভিন্ন উদাহরণগুলো আমরা ভরবেগের পরিবর্তনের যে হারের সঙ্গে রিলেটেড সে বিষয়গুলোকে নিতে পারি। তো এরপরে আমরা সবশেষে যেটা করব যে এফ, আমরা দেখলাম যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে আমরা বল প্রয়োগের ফলাফল কি হয়, এবং সেক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা পেলাম এফ ইজিক্যালস টু এম এ, এই সূত্রের সাহায্যে আমরা বলের পরিমাপও করতে পারি। তাহলে প্রথম গতিসূত্রে আমরা হচ্ছে যে বল সম্পর্কে একটা ধারণা পেয়েছিলাম, আর দ্বিতীয় গতিসূত্রে আমরা হচ্ছে বলের পরিমাপ সম্পর্কে একটা ধারণা পাবো এবং পরিমাপ করতে পারবো। তো একক বলের সংজ্ঞা আমি আগেই বলেছি, একক বল কাকে বলে না, যে বল একক ভর সম্পন্ন বস্তুতে একক ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে বলা হয় একক বল। তো এখান থেকে আমরা একক বা তোমার বল পরিমাপ করতে পারি। তো এখানে আরেকটা বিষয় আছে যে আমরা যে বল পরিমাপ করি, দুটো পদ্ধতিতে বল পরিমাপ করা হয়। মেজারমেন্ট অফ ফোর্স, দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল, আচ্ছা প্রথমটা লিখি, অ্যাবসলিউট মেথড, আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল মেথড। অর্থাৎ এটার বাংলা হচ্ছে পরম পদ্ধতি, আর এটা হচ্ছে অভিকর্ষীয় পদ্ধতি। তাহলে এই এককটার নাম পরম একক, এই এককটার নাম হচ্ছে অভিকর্ষীয় একক। তো আমি প্রথম পরম এককটা বলি। এইখানে দেখতে পাচ্ছ যে আমরা যদি বলের একক বল কাকে বলে সংজ্ঞা থেকে বলতে পারি, আমরা সিজিএস পদ্ধতিতে যদি বলি, সিজিএস আমরা বলেছি একক ভর সম্পন্ন বস্তুতে একক ত্বরণ। তাহলে সিজিএস পদ্ধতিতে একক ভর মানে কত, এম মানে 1 গ্রাম, আর একক ত্বরণ মানে কত, 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এফ সমান কত হবে, এফ সমান হবে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই এফটা মানে যে বল 1 গ্রাম ভর সম্পন্ন বস্তুতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে,
সেই বলকে বলা হয় 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এর একটা নাম আছে, এর নাম হচ্ছে ডাইন। এর নাম হচ্ছে ডাইন। অনুরূপভাবে এসআই পদ্ধতিতে আমরা বলতে পারি এম ইজিক্যালস টু 1 কেজি আর এ ইজিক্যালস টু হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এক্ষেত্রে এফ সমান কত হবে? 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে 1 কেজি ভর সম্পন্ন বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল লাগে তাকে বলা হয় 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর নাম হচ্ছে 1 নিউটন। তাই আমরা বলতে পারি অ্যাবসলিউট ইউনিট অর্থাৎ চরম এককে বা পরম এককে সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, আর এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। এবং ডাইনের যে সংজ্ঞা সেটা হচ্ছে এই যে 1 গ্রাম ভর সম্পন্ন বস্তুতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল লাগে, এখানেও তাই 1 কেজি ভর সম্পন্ন বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে লাগে তাহলে হচ্ছে ডাইন আর নিউটন। এইবার হচ্ছে গ্র্যাভিটেশনাল মেথড। গ্র্যাভিটেশনাল মেথড মানে আমরা তো পৃথিবীতে বাস করি, এখন পৃথিবীর মধ্যে আমরা সর্বদাই কিন্তু একটা ত্বরণের সম্মুখীন হই, সেই ত্বরণের নাম হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাই এক্ষেত্রে যেমন একক ত্বরণ 1 ধরা হয়েছিল, তাই অভিকর্ষ ত্বরণকে যখন আমরা স্ট্যান্ডার্ড ধরবো বা রেফারেন্স পয়েন্ট ধরবো, রেফারেন্স অ্যাক্সেলারেশন ধরবো, তখন যে পদ্ধতি তৈরি হবে তার নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল মেথড। তার মানে এখানে বল মানে পৃথিবী তো টানে প্রত্যেকটা বস্তুতে, তাহলে যে টানে তাহলে টানলে কি তৈরি হয় দেখো এখানে লক্ষ্য করে এফ ইজিক্যালস টু এম এ। এটা হচ্ছে বল। বল মানে টান হতে পারে, ঠেলা হতে পারে, বিভিন্ন হতে পারে। তাহলে পৃথিবী যখন টানছে এই যে বল, সেই বলটা এমটার তো পরিবর্তন হয় না, তাহলে ত্বরণ সৃষ্টি হয়। তার মানে পৃথিবী যখন বস্তুকে টানে তখন যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণটার নাম হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এবার তোমরা নিশ্চিত জানো যে সিজিএস পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে হচ্ছে 9.81 বা 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমরা সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় এককে আমরা বলতে পারি যে পৃথিবীকে 1 গ্রাম ভর সম্পন্ন বস্তুকে, এটা এখানে লিখছি অভিকর্ষীয় একক সিজিএস পদ্ধতিতে, এটা গ্র্যাভিটেশনাল ইউনিট। গ্র্যাভিটেশনাল ইউনিটে এখানে আমরা বলবো 1 গ্রাম ভর সম্পন্ন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অভিকর্ষীয় পদ্ধতিতে সিজিএস একক। অর্থাৎ তার মানে তখন কত হবে? এফ ইজিক্যালস টু এম এ না বলে, কারণ আমরা অভিকর্ষ জি দিয়ে প্রকাশ করি, এম জি। তার মানে এটাকে আমরা তখন বলবো 1 গ্রামোয়েট। 1 গ্রামোয়েট মানে 1 এমজি, 1 গ্রামোয়েট বল। তার মানে সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় হলো গ্রাম ওয়েট, বলের একক হচ্ছে গ্রাম ওয়েট। এটাকে অনেক সময় গ্রাম ফোর্সও বলা হয়, এরকম ভাবে লেখা হয় গ্রাম কে জিএমএফ, গ্রাম বল, গ্রাম ফোর্স। ঠিক অনুরূপ ভাবে এসআই পদ্ধতিতে 1 কেজি ভরকে পৃথিবী যে বল দ্বারা টানে তাকে বলা হয় 1 কেজিএফ বা 1 কেজি ওয়েট, 1 কেজি ওয়েট বা 1 কেজি এফ। এবারে তুমি যদি এই জি এর মান বসিয়ে দাও তাহলে কি হবে দেখো, ধরো সিজিএস পদ্ধতিতে, তার মানে এফ ইজিক্যালস টু এম মানে 1 গ্রাম ইন্টু জি এর মান হচ্ছে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি দাঁড়ালো? 981 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি? ডাইন। তার মানে এখানে 1 গ্রাম ওয়েট, কিন্তু এটা 1 গ্রাম ওয়েট সমান এইটা, তাহলে 1 গ্রাম ওয়েট সমান কি হলো? 981 ডাইন। তাহলে সিজিএস এর সঙ্গে, সিজিএস পদ্ধতিতে গ্র্যাভিটেশনাল ইউনিটের সঙ্গে অ্যাবসলিউট ইউনিটের হচ্ছে যে 1 গ্রাম ওয়েট মানে গ্র্যাভিটেশনাল ইউনিট কিন্তু বড়, 1 গ্রাম ওয়েট মানে 981 ডাইন। ঠিক অনুরূপ ভাবে 1 কেজি ওয়েট মানে হচ্ছে 9.8 নিউটন। এবারে আমরা নিউটন এবং ডাইনের মধ্যে একটা সম্পর্ক এখানে দেখাবো। দেখো নিউটন এবং ডাইন আমরা পেয়েছি 1 নিউটন সমান কত? 1 নিউটন সমান হচ্ছে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 কেজি মানে 10³ গ্রাম, আর 1 মিটার মানে 10² সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে 10⁵, এর দুটো গুণ করলে 10⁵
গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 10⁵ আর এটা মানে কি ডাইন, তার মানে হলো 1 নিউটন সমান 10⁵ ডাইন। এরকম ভাবে বিভিন্ন সম্পর্কগুলো বলের এককের মধ্যে যে বিভিন্ন সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো আমরা নির্ণয় করতে পারি। আমরা দ্বিতীয় সূত্র সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেলাম। এরপরে আমরা পরের ক্লাসে তৃতীয় সূত্র সম্পর্কে বলবো এবং তারপরে এই সমস্ত সূত্রগুলোকে এক জায়গায় মিশিয়ে আরো যে বিভিন্ন বল সংক্রান্ত যে বিষয় আছে সেগুলো পরপর আমরা বলবো। আজকে এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।